17 বছর আগে এক মুচলেকায় দেশ ত্যাগ করা তারেক রহমান কি তবে আরেক গোপন মুচলেকা দিয়ে ফিরছেন? চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদির খুনির অ্যাকাউন্টে মির্জা আব্বাসের ব্যাংকে 127 কোটি টাকার লেনদেন, অনুসন্ধানে যে রহস্য উন্মোচন হল। ক্ষমতায় ফিরতে সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে হাসিনার মাস্টার প্ল্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। লন্ডন ও ঢাকা, দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই বনি আমিনের একটি ফেসবুক পোস্ট রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী হবার পথ সুগম করতে বিএনপির এই শীর্ষ নেতা দিল্লির দেওয়া 3টি বিশেষ শর্তে সম্মতি দিয়েছেন। কি সেই 3টি বিতর্কিত শর্ত? গোপন সূত্রের বরাতে বলা হচ্ছে, ক্ষমতার মসনদে বসতে তারেক রহমানকে মানতে হবে এই বিষয়গুলো। 1. আওয়ামী লীগের পুনর্বাসন, রিফাইন্ড বা পরিমার্জিত রূপে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এবং তাদের ওপর থেকে সকল বিধিনিষেধ তুলে নেওয়া। 2. প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ, ভারতের সম্মতি ছাড়া অন্য কোনো দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না এবং কোনো আধুনিক সমরাস্ত্র ক্রয় করা যাবে না। 3. ইসলামী দলগুলোর অবদমন, জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর ওপর ৭১-এর চেতনা বা বিশেষ তকমা লাগিয়ে তাদের শীর্ষ নেতাদের কারান্তরীণ ও রাজনীতি থেকে দূরে রাখা। পোস্টটিতে বর্তমান অবস্থাকে পলাশির যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে। যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফর ও মীর কাসিমকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল, বর্তমান মাস্টার প্ল্যান কি সেই একই পথে হাঁকছে? 17 বছর আগে এক মুচলেকায় দেশ ত্যাগ করা যুবরাজ কি তবে আরেক গোপন মুচলেকা দিয়ে ফিরছেন? এতগুলো তাজা প্রাণের রক্তের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত কি দিল্লির সাথেই হাত মেলাতে হলো? আবারও স্বজন হারানোর বেদনায় শেখ হাসিনা, তবে এবার নিজের নয়, ভালুকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে নিহত দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে, সংবেদনশীল ও আবেগঘন পরিস্থিতিতে থাকা পরিবারটির অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মজেছেন শেখ হাসিনা। একটি ফেসবুক লাইভে তিনি কথা বলেন, যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের মনে ঘৃণা উদ্রেক হতে বাধ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পর্যালোচনায় দেখা গেছে, কথোপকথনের সময় শোকাহত দীপু দাসের বাবাকে পাশ থেকে কেউ একজন নিচু স্বরে কথা শিখিয়ে দিচ্ছিলেন। দৃশ্যত কি বলতে হবে, কার নাম উল্লেখ করতে হবে সে বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া হচ্ছিল। বিশ্লেষকদের মতে, একজন সদ্য সন্তানহারা বাবাকে এভাবে রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি নৈতিক প্রশ্নের বড় প্রশ্ন জন্ম দিয়েছে। ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গ ঘুরিয়ে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার বিষয়ে মন্তব্য করেন। ইনকেলাব মঞ্চ এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ও তথ্য প্রমাণ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরাই হাদিকে গুলি করেছেন, অথচ শেখ হাসিনা দাবি করছে ওসমান হাদিকে তার নিজের লোক হত্যা করেছে। সুদূর ভারতে অবস্থান করে এমন দাবিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা উদ্দেশ্যপ্রণোদিত ও প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। ফোন আলাপের বাকি অংশে শেখ হাসিনাকে স্বভাবসুলভ ভঙ্গিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুন্ডুপাত করতে শোনা যায়। দীপু দাসের বাবার হাহাকারকে পুঁজি করে তিনি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং দাবি করেন যে তার শাসনামলে এমন অরাজকতা ছিল না। অথচ দীপু দাসের হত্যাকাণ্ডের পেছনে যে কারখানার অভ্যন্তরীণ বিরোধ এবং ফ্লোর ম্যানেজারের ইন্ধন ছিল, সেটি বেমালুম চেপে গিয়ে তিনি পুরো ঘটনাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেন। বিশ্লেষকদের মতে, লাশের রাজনীতি করে তিনি দেশে একটি কৃত্রিম সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির পায়রা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক। তিনি দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে এনসিপির মনোনয়ন প্রত্যাখ্যান করে নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছেন। প্রায় ১.৫ যুগ পর প্রবাস থেকে দেশে ফেরার দিনেই জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্বদাতাদের গঠিত দলটির নেতার কাছ থেকে এ ঘোষণা নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক পরিসরে নানা আলোচনা শুরু হয়েছে। তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি লেখেন, আমি মীর আরশাদুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী সহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম ১৬ সংসদীয় আসনে বাঁশখালী এনসিপির হয়ে আমি নির্বাচিত
নির্বাচন করছি না। আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণাটি দিচ্ছি, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এনসিপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত গত ১০ মাসের অভিজ্ঞতায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এই দল ও দলের নেতারা সে প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই মনে করি আমি। এই ভুল পথে আমি চলতে পারি না। এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে। তাদের প্রতি শুভকামনা রইল। তিনি আরও লেখেন, ২০২৪ সালের ৫ই অগস্ট স্বৈরাচারের পতন ও পলায়নের দিন আমি এতই অভিভূত হয়েছিলাম যে মনে হয়েছিল এবার নতুন একটি বাংলাদেশ হবে, যেখানে মানুষের ন্যূনতম অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে হয়েছে তার বিপরীত। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ১৪০০র অধিক শহীদ, হাজার হাজার আহত এবং এত আত্মত্যাগের পরও একটা শান্তিপূর্ণ ও ন্যায্যতার বাংলাদেশ দেখতে পাইনি। এনসিপিও এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অস্থিরতা তৈরি করা, পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরি করা এবং মহান মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক সৃষ্টির একটি প্রবণতা বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। একটা গোষ্ঠী বা চক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে গণতন্ত্রে উত্তরণ এবং বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে ওসমান হাদির হত্যার পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির খুনির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসই ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে বলা হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততা সামনে আসছে। মূলত সায়েরই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সে ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয়। এদিকে ওমর আমিনী নামে এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক ধূম্রজাল। আমিনী তার এক ফেসবুক পোস্টে লিখেছে, সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায়, যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ। হাদির খুনি সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আব্বাসই বা কেন প্রথমে হাসপাতালে গেল?